দেশের রাজনীতিতে বেশ অনেক কিছু ঘটনা ঘটে গেল। আপনি যদিও সামরিক বাহিনীর একজন লোক ছিলেন এক সময়, তারপর এখন তো নিজে সক্রিয় রাজনীতির সঙ্গেও আছেন। তো আমি রাজনৈতিক কিছু প্রসঙ্গ নিয়ে আগে কথা বলি, পরে সামরিক বাহিনী নিয়ে একটু কথা বলতে চাইবো যদি আপনার সময় থাকে। আপনি দেখছেন এর মধ্যে আমাদের নতুন একজন আমরা রাষ্ট্রপতি পেয়েছি এবং নির্বাচিত হয়েছেন, উনি অনেক বছর পরে নির্বাচনটা হয়েছে। সেই নির্বাচন কিরকম হয়েছে সেটা নিয়েও আলোচনা হয়েছে, কারণ এমন একটা নির্বাচন হয়েছে যে নির্বাচনে আবার 70 ধারার প্রয়োগ ছিল। 70 ধারার প্রয়োগ থাকার মানে এখানে অনেকটা প্রকাশ্যেই নির্বাচন, কে কাকে ভোট দিল সেটাও জানা গেল। যে ভোটে প্রকাশ্য হয় সেটা নির্বাচন কিভাবে হয় সে এটা নিয়েও আবার একজন স্বতন্ত্র সংসদ সদস্য প্রশ্ন করেছেন এবং উনি নির্বাচনে অংশই নেয়, ভোট দিতে জানেন। তারপর আমরা একজন খুবই সর্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পেয়েছি। রাষ্ট্রপতি নির্বাচনের পর রাষ্ট্রপতি প্রথম একটা শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেছেন। 4 জন নতুন মন্ত্রী পেয়েছি আমরা, একজন মন্ত্রীর প্রমোশন হয়েছে, অনেক কিছু আমরা দেখলাম। আমি এটা নিয়ে একটু অপশন কথা বলছি যে এই যে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন এবং 4 জন নতুন মন্ত্রী নিয়োগ করা এবং কেন তাদের নিয়োগ করা হলো, এত বড় মন্ত্রিসভা আমাদের দরকার আছে কিনা, কি মনে করেন আপনি? আপনার দল কি মনে করে, আপনি কি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। নতুন নির্বাচিত রাষ্ট্রপতি মেজর ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত সজ্জন এবং ক্লিন ইমেজের একজন মানুষ। তেমন একজন মানুষকে বিএনপি সরকার যেহেতু নির্বাচিত করেছেন, আমরা সকলের পক্ষ থেকে তাকে অসীম ধন্যবাদ আমরা জ্ঞাপন করতে পারি এবং আমাদের জনতার দলের পক্ষ থেকে তাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবারে মন্ত্রণালয় পরিবর্তন, কোন মন্ত্রীর পদোন্নতি, কোন নতুন মন্ত্রী নিয়োগ, সবকিছু এটাকে খুবই রুটিন অ্যাফেয়ার বলে আমি মনে করি। তবে এত বড় মন্ত্রিসভার কোনো প্রয়োজন বাংলাদেশের জন্য কখনোই ছিল না। এটা দিন দিন বাড়তে শুরু করেছে, আরো হয়তো ভবিষ্যতে বাড়বে এবং মন্ত্রী এবং উপদেষ্টা মিলে যে সংখ্যা আছে সেটা বাংলাদেশের জন্য একটা বাড়তি সংখ্যা বলে আমি মনে করছি। এবং সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের জন্য প্রশাসনিকভাবে দুর্বলতা, সেটা হচ্ছে যে এই মন্ত্রণালয়গুলো কিন্তু ক্লাস্টার সিস্টেম করা উচিত, যেটা দল করে গ্রুপ করে যদি করা যেত তাহলে মন্ত্রীর সংখ্যা কমানো যেত। এবং গত 6 মাসে আমরা সরকারিভাবে রাষ্ট্রের যে বিভিন্ন মন্ত্রণালয়ের যে কার্যক্রম, সেখানে খুব ইতিবাচক কোনো উন্নতি আমরা কিন্তু লক্ষ্য করছি না। সুতরাং প্রশাসনিক বিষয়গুলিকে সামাল দেওয়ার জন্য এবং বিভিন্ন ক্ষেত্রে যে জটিলতাগুলো তৈরি হয়েছে, সংকট তৈরি হচ্ছে, গ্যাস এবং বিদ্যুতের সংকট শুরু হচ্ছে, শিল্প প্রতিষ্ঠান বিশেষ করে রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরি প্রায় 900 বন্ধ হয়ে গেছে, এগুলি এবং আর্থিক খাতে যে বিভিন্ন অনিয়ম হচ্ছে, সবকিছু মিলে খুব একটা অস্থিরতার ভিতর দিয়ে কিন্তু বাংলাদেশের অর্থনীতি এবং রাজনীতি ধাবিত হচ্ছে। সুতরাং এত বড় একটা মন্ত্রিসভা থেকে যদি এটার সুফল পাওয়া না যায় তাহলে এটাকে তো অপচয় বলেই আমি ধারণা করছি সেরকম দিকে এগোচ্ছে। এর সময় আরেকটা বিষয় বেশ আলোচিত হচ্ছে, এখনো হচ্ছে, কদিন আগে বেশি হতো, সেটা হলো যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে যে আলোচনাটা, উনি ভারত যাবেন কি যাবেন না, গেলে কি হবে না গেলে কি হবে, আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক এবং উনি গেলে অথবা না গেলে সেই সম্পর্কে টানা করে কোন পর্যায়ে পৌঁছবে, এসবই আপনি জানেন, আমাদের তো দরকার। আপনি নিচে কিভাবে দেখেন এই যাওয়া না যাওয়া এই বিষয়গুলো? যে এই বিষয়টা আমার মনে হয় যে বাংলাদেশের কূটনীতির ইতিহাসে সবচেয়ে বিব্রতকর একটা অবস্থায় উভয় দেশে পড়েছে। আমি বিষয়টাকে একেবারেই খুবই চুলচেরা যদি বিশ্লেষণ করতে চাই, উভয় দেশের পক্ষ থেকে বিষয়টাকে আমি এভাবে দেখতে চাই। যেমন ভারত একাধিকবার আগ্রহ প্রকাশ করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে ভারতে নেয়ার জন্য, কিন্তু সেখানে পদ্ধতিগত কোনো বড় ধরনের ভুল হচ্ছে। কেন বাংলাদেশ মনে করছে না তাদের এই আমন্ত্রণটা সম্মানজনক?
কেন প্রথম মিটিংটা আপনার ব্রিক্স এর সাইড লাইনে হতে হবে? সো এই প্রশ্নগুলি বড় ধরনের একটা উদ্বেগ তৈরি করেছে। দ্বিতীয়ত আসি যে বাংলাদেশের পক্ষ থেকে রেসপন্সটা যেটা হয়েছে সেটাও যথাযথ হয়নি বলে আমি মনে করি। এটা ভারত এবং বাংলাদেশের যে কূটনীতি, এটাকে আমি শিশুতোষ কূটনীতি বলে মনে করি। ছেলে খেলার মতো, খেলতামাশার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনি চিন্তা করুন, মানে এই যে 54 বছরে এরকম কোন কূটনৈতিক জটিলতা আপনি দেখেছেন কিনা আমি জানি না। তো যাই হোক, আমার দৃষ্টিতে মনে পড়ছে না। এখন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ভারতে যাবেন, বাংলাদেশের সাথে ভারতের দ্বিপাক্ষিক যে বিষয়গুলি আছে এগুলি এত জটিল এবং এত কঠিন, এবং সেটার ক্ষেত্রে দ্বিপাক্ষিক ভাবে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের বসার কোনো বিকল্প নাই। আমরা দেখতে পেয়েছি যে 5ই আগস্টের পরে, আওয়ামী সরকারের পতনের পরে, শেখ হাসিনার পতনের পরে ভারত মনস্তাত্ত্বিক ভাবে এবং নৈতিক ভাবে একটা পরাজয় বরণ করেছে বলে ধরে নেওয়া হয়েছে। এবং সেই কারণেই আপনি খেয়াল করুন যে 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশ ভারতের সকল প্রকার সম্পর্কের দরজা কিন্তু একটার পরে একটা বন্ধ হয়ে গেছে। রাজনীতি, কূটনীতি, বাণিজ্য, এমনকি চিকিৎসার জন্য যে বাংলাদেশিরা যেত, সে ভিসা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। সুতরাং ভারত এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল। সে সময় ভারতের সেনাবাহিনী প্রধান বলেছিলেন যে একটা রাজনৈতিক সরকার আসলে এই সমস্যার সমাধান হবে। তো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করলাম যে রাজনৈতিক সরকার একটি আসলো। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী কেন ভারতে না গিয়ে চীনে গেলেন বা মালয়েশিয়ায় গেলেন, সেটা নিয়ে বিস্তৃত আলোচনা হলো। তারপরে ভারত থেকে একাধিকবার আমন্ত্রণ জানানো হলো, এবং এই যে আমন্ত্রণটা জানানো হচ্ছে সেটাকে বাংলাদেশ সম্মানবোধ করছে না। এখানে বড় একটা জটিলতা তৈরি হয়েছে। সুতরাং আমরা গত সপ্তাহ ধরে বিভিন্ন ধরনের কথাবার্তা যে দেখছি, এর অনেক আপত্তিকর কথাবার্তা পর্যন্ত আসছে। বিনা সিকরি বলেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশ্ব পর্যায়ে নেতৃত্বে আনতে যাচ্ছেন, বা বাংলাদেশের প্রধানমন্ত্রী ভুল করছেন। এমন হবে কেন? আমাদের তো বিনা পয়সায় বিনা স্বার্থে এত বড় উপকার করার কথা না। কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশকে এই বিষয়টা বিবেচনা করতে হবে। বাংলাদেশ যে দুটো শর্ত দিয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ওসমান হাদির আসামিদের ফিরিয়ে দেওয়া, এই বিষয়গুলো কোনো সহজ বিষয় নয়। তাহলে এত কঠিন কঠিন শর্ত দেওয়ার মানেটা কি? এখন দেখুন, বিষয়টা হচ্ছে এই ভিজিটের সাথে, মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশের ভারতের ভিজিটের সাথে এই আমাদের 18 কোটি মানুষের এবং ভারতের 143 কোটি মানুষ বা 50 কোটি মানুষের ভাগ্যের সাথে জড়িত। সুতরাং এই বিষয়টা এত মানে খেলতামাশার ভিতর দেখলে হবে না। তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারত চারদিক থেকে ঘিরে আছে। চীনের সাথে এটার কোনোভাবে মেলানো সম্পর্ক এটা সম্ভব নয়, প্রয়োজন। আমাদের দেখতে হবে আমাদের স্বার্থ কোথায়। এই ভিজিট যদি না হয় তাহলে উভয় দেশে ক্ষতিগ্রস্ত হবে। এখন অনেকগুলি বিষয় আছে। এক্সট্রাডিশনের যে চুক্তি আপনার যে শর্ত দিয়েছে শেখ হাসিনার, এটা কি সহজ কোনো বিষয়? আপনি অগস্তো পিনোশের কথা চিন্তা করেন, পিনোশোকে কি ফেরত নিতে পেরেছে? ব্রিটেন তাকে এক বছর আইনি লড়াইয়ের পরে তারপরে পিনোশোকে দিতে রাজি হয়েছে। কিন্তু দেখুন, বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী সেখানে আশ্রয় নিয়েছেন, এই আশ্রয়ের মধ্যে কি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ছিল না? শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে ভারতে যান, তখন তো যে কোনো ব্যবস্থায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তিনি গিয়েছেন। এটা সমঝোতার মাধ্যমে হয়েছে। এখন ভারতের সেনাবাহিনী প্রধান দাবি করেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা তখন তাদেরকে অনুরোধ করেছে বলে তারা শেখ হাসিনাকে নিয়েছেন। এখন বিষয়টা যেটাই হোক না কেন, আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক ভারতের ক্ষেত্রে, সুতরাং প্রত্যর্পণের বিষয়টি ভারত সহজে করবে না, এটাই স্বাভাবিক। সুতরাং এরকম কঠিন শর্ত দিয়ে ভারতের সাথে বসার সম্ভাবনা আমি দেখি না অন্তত। তারপরে বিষয়টা বুঝতে হবে যে আমাদের অনেক দ্বিপাক্ষিক বিষয় আছে যেটার সমাধান ভারতের সাথেই হতে হবে, এর কোনো বিকল্প নাই। চায়না বা ইউএসএ এসে কোনোদিন আমাদের সহযোগিতা করতে পারবে না। ধরুন তিস্তার কথা, তিস্তা চুক্তির ব্যাপারে যদি ভারতের সম্মতি না থাকে, আগামী 50 বছরের মধ্যে তিস্তার সমাধান হওয়া সম্ভব নয়। তাহলে এই সরকার আসার পরে যে এত বড় বড় ঘোষণা দিলেন, পদ্মা ব্যারেজ, তিস্তা ব্যারেজ, গঙ্গা, যমুনা, এমন কোন নদী নাই, এমন কোন বড় প্রজেক্ট নাই, এত বড় ঘোষণা দিলেন, কিন্তু বাস্তবে পরিণতি তো খুবই খারাপ। এবং আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে যেভাবে বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে, যেভাবে আপনার কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, যেভাবে বেকারত্ব বাড়ছে, যেভাবে মুদ্রাস্ফীতি বাড়ছে, আপনি কোন সেক্টরে আপনি স্বস্তি দেখতে পাচ্ছেন? সুতরাং এরকম একটা জায়গায় ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে মানে জোরদার করার কোনো বিকল্প নাই।
আজকে আপনি শেখ হাসিনাকে স্বৈরাচার বলেন, খারাপ বলেন, সবই ঠিক আছে, কিন্তু উনি তো বিদ্যুৎ দিতে পেরেছেন, গ্যাস দিতে পেরেছেন, শিল্প কারখানা চালু করতে পেরেছেন, এখন তো সেটা আমরা পাচ্ছি না। তাহলে সবচেয়ে বড় যেটা ভারতের সাথে আমি বলেছি, বাংলাদেশের সম্পর্ক 4টা পর্যায়ে হতে পারে। একটা হলো সমর্পণ, যাই বলবে ভারত তাই মেনে নিতে হবে। 2 হলো সম্প্রীতি, বোঝাপড়ার মাধ্যমে, মানে দুই পক্ষের সমান সমান অধিকার নিয়ে ন্যায্যতার ভিত্তিতে। তৃতীয়ত হচ্ছে আমি বলছি সংঘাত, এখন তো সংঘাতের পর্যায়ে চলে গেছে, এরপর হলো সংঘর্ষ। এখন দেখুন খুব শক্তিশালী একটা অবস্থানে যাওয়ার জন্য যেটা আপনার দরকার, আপনার জাতীয় ঐক্য আছে। স্বাধীনতার পরে এখন বাংলাদেশের সবচেয়ে বেশি দ্বিধা বিভক্ত বাংলাদেশের রাজনৈতিক সমাজ। এখানে আওয়ামী এবং আওয়ামী বিরোধী যে অবস্থান, এটা কি স্বাধীনতার পর সবচেয়ে প্রকট নয়? এরকম একটা জাতীয় ভাবে বিভক্তির ভেতর দিয়ে আপনি কিভাবে এত বড় একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন? দ্বিতীয়ত হলো, আমাদের কোনো ডেটোরেন্স ক্যাপাসিটি আছে যা দিয়ে ভারতকে আমরা মোকাবেলা করতে পারবো? এগুলি নাই। এগুলি বাস্তবতার নিরিখে এগুলি বিচার করে তারপরে আপনার এই সিদ্ধান্ত নিতে হবে। আমরা বলেছি বারবার, দেখুন বস্তা পচা ভারত বিরোধিতা করে কোনো লাভ নাই, এ কথা আমরা অনেক শুনেছি। একইভাবে আমি মনে করি বিএনপি সরকার আস্তে আস্তে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আপনার এক হলো আওয়ামী একটা বিশাল সমর্থন তারা হারিয়েছে। আপনার দেখুন সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে কার মাধ্যমে? অন্তর্বর্তীকালীন সরকারের সময়, প্রফেসর ইউনূসের সময়। তখন যদি আওয়ামী লীগকে নির্বাহী আদেশে ব্যান করা না হতো, তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি হতো না। বিএনপির সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে কিন্তু সে সময় বা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে। কিভাবে নির্বাহী আদেশে আওয়ামী লীগের মধ্যে এত বিশাল জনভিত্তির একটা রাজনৈতিক দলকে ব্যান করা হয়, এটা তো ভুল হচ্ছে। তারপরে আমি মনে করি যদি এমন হতো যে দুষ্কৃতিকারী যারা ক্ষতি করেছে, যারা অন্যায় করেছে, জুলুম করেছে, সেই সব আওয়ামী লীগারদের আপনি শাস্তি দেন, কিন্তু নিরীহ আওয়ামী লীগের যারা 90% নিরীহ আওয়ামী লীগার, তারা গত 1.5 বছর 2 বছর ধরে ঘরে থাকতে পারছে না, ঘুমাতে পারছে না। তো তাদের তো একেবারে মানে জীবন একেবারে অচল হয়ে গেছে। তারাও তো একটা মুক্তির কথা চিন্তা করবে। সুতরাং বিএনপি সরকার ক্ষমতা আসার পরে এই যে এত মিথ্যা মামলা হামলা হয়েছে, প্রথম উচিত ছিল এই যে বিশাল আকারে আওয়ামী লীগের যারা নিরীহ মানুষ ছিল তাদেরকে আস্থায় নিয়ে আসা। সেই কাজটা করা হয় নাই। এই কারণে কিন্তু বাংলাদেশের জনসংখ্যা মানে মানুষ এখন ভীষণভাবে রাজনৈতিকভাবে দ্বিধা বিভক্তির দিকে পড়ে আছে। সুতরাং একটা বিশাল অংশ চাচ্ছে শেখ হাসিনা ফিরে আসুক, অরাজকতা সৃষ্টি হোক এবং এভাবে পতন হোক। এটা কি সরকার বুঝতে পারছে না? সরকারের এত উপদেষ্টা, এত মন্ত্রী, তারা কি এই বিষয়ে কোনো মাননীয় প্রধানমন্ত্রীকে উপদেশ দিতে পারছেন না? আমরা বারবারে বলছি, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের যত চুক্তি হয়েছে সবই অসম, কোনোটাই উইন উইন নয়, সব উইন লুজ। এটা আমি একাধিকবার আপনার আলোচনা আমি করেছি। কিন্তু কথা হলে এটার ফয়সালা আপনি চোখে চোখ রেখে যে কথা বলবেন, সামনাসামনি বসতে হবে। তো সামনাসামনি যদি নাই বসেন তাহলে আপনার সমাধান আসবে কিভাবে? সুতরাং আমি মনে করি ভারতের দেখতে প্রচন্ড ভুল হয়েছে। ভারত যে অন্যায়টা করেছে, শেখ হাসিনাকে 5ই অগস্টে এই সংবাদ সম্মেলন করতে দিয়ে এক ধরনের ঔদ্ধত্য আচরণ করেছে বাংলাদেশের প্রতি, কোনো সন্দেহ নেই। আবার ভারত যদি এটা ভুল বুঝেই থাকে, তাহলে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সেদিন বললেন যে ভারত তার ভুল বুঝতে পেরেছে। যদি বুঝতেই থাকে, আপনাদের যদি ইঙ্গিতে দেয়, এটা আপনারা পাবলিক করলেন কি কেন? এটা তো ঠিক না। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি অফিস থেকে সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, আবার পরক্ষণে তা উজ্জ্বল করে যাচ্ছে। সো এইটা একটা নাটকীয়তার ভিতরে চলছে। আপনি দেখুন, একজন ব্যক্তি জুয়ারেই যদি তার জুয়া খেলার জন্য পরিবার পথে বসে, একজন রাষ্ট্র জুয়ারি কিন্তু তার জুয়ায় হারার কারণে পুরো জাতি একটা পথে বসবে। সুতরাং এখানে আমি উভয় ভারত এবং বাংলাদেশ উভয় সরকারের প্রতি আমি মনে করি খুবই সহনশীল ভাবে বিষয়টাকে দেখা উচিত। এটা কোনো ব্যক্তিগত, কোনো দলীয় কোনো সিদ্ধান্ত বা আবেগের বিষয় নয়। এটা উভয় জাতীয় স্বার্থের বিষয়। এখানে ভারতকেও মনে করতে হবে, ভারতের কোনো বন্ধু রাষ্ট্র নেই, একমাত্র বন্ধু রাষ্ট্র বাংলাদেশ। বাংলাদেশ যদি ডেটোরেন্স ক্রিয়েট করতে পারে, তাহলে ভারতেরও অনেক ধরনের অসুবিধা হবে। আবার একইভাবে আজকে যে বিপদ, আজকে যে সংকট চলছে, সেখানে ভারতে কিন্তু সবার আগে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। সুতরাং এই বিষয়গুলিকে মাথায় রেখে প্রথম যে গুরুত্ব দিতে হবে, এটা উভয় দেশের জনগণের স্বার্থের, রাষ্ট্রীয় স্বার্থের বিষয়। সুতরাং এখানে কোন খেলতামাশার ভিতর দিয়ে এরকম কূটনীতি চলতে পারে না। আমি মনে করি না উভয় দেশ, ভারত এবং বাংলাদেশ, কোন দেশে এই ভিজিটকে কেন্দ্র করে কোন পরিপক্কতার পরিচয় দিয়েছেন। ভারতকে মনে রাখতে হবে, স্মরণকালের ভারত বিরোধী সেন্টিমেন্ট এখন বাংলাদেশে বিরাজ করছে, সেটাকেও আমলে নিয়ে আসতে হবে। সুতরাং আমি মনে করি খুবই সংবেদনশীল একটা বিষয় এবং যে কোনো মূল্যে
এই সফর হওয়া উচিত আজকে অথবা কালকে। এরকম কথা বলাটা মোটেই কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না, যে এই তারিখের মধ্যে না আসলে আর ভবিষ্যতে মোদী সরকারের সাথে দেখা করা যাবে না। এই ধরনের কথা কেন রাষ্ট্রীয় পর্যায়ে বলা হবে? আমি একেবারে মানে শিশু সুলভ একটা আচরণ দেখতে পাচ্ছি। মানে আমি খুবই দুঃখিত। আমি মনে করি জাতীয় স্বার্থ নিয়ে মানে উভয় দেশ এক ধরনের জুয়া খেলায় মেতে উঠেছে। এটা উভয় দেশের কারোর জন্য কল্যাণকর নয়। জি, আমি এবার একটু আপনার এই পুরনো যাচ্ছি, যে আপনার পুরনো পেশা যেটা সামরিক ছিলেন, সামরিক কর্মকর্তা ছিলেন এবং সামরিক বিষয়ে আপনার অভিজ্ঞতা অনেক। আমরা ইদানিং একটা প্রবণতা দেখছি বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমি আপনাকে সরাসরি বলি, কয়েকদিন আগে দেখলাম যে প্যারিস থেকে এক ভদ্রলোক ইউটিউবে কথা বলেন। তো উনি বাংলাদেশ সেনাবাহিনীর কিছু অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলেন এবং উনি বলার চেষ্টা করলেন যে বর্তমান আর্মি চিফ এবং তার সঙ্গে আরো দুজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা তাদেরকে নানাভাবে ষড়যন্ত্র করছেন আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য। তো আমার কাছে এখানে দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে এ ধরনের প্রচেষ্টা আর্মিতে হচ্ছে, তো উনি কি করে জানবেন? এবং এটা যদি উনি জানলে তখনই জানতে পারবেন যখন ওনাকে ভেতর থেকে কেউ জানাবে। তাহলে কি আর্মির মধ্যে এক ধরনের দ্বিধা বিভক্তি আছে, গ্রুপিং আছে? এটা কি থাকা উচিত? একটা শৃঙ্খলা বাহিনীর মধ্যে এই ধরনের থাকবে কেন? আবার দ্বিতীয়ত যার নামে উনি কথাগুলি বলছেন, আমরা তো দেখেছি যে জুলাই আন্দোলনের সাফল্যই তো এসেছে বেসিক্যালি ওনার সিদ্ধান্তের কারণে। তো যিনি শেখ হাসিনার বিদায়ের জন্য কাজ করলেন, তিনি আবার মানে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন কিভাবে? আমি ঠিক বুঝতে পারছি না। আপনি কি এটা নিয়ে একটু বলবেন? যে আমি মনে করি এটাকে একটু মুখরোচক আলোচনা করার জন্য করা হচ্ছে। আপনি দেখুন, আমি ওয়াকারের বিষয়ে একটা কথা বলতে চাই। উনি চাইলেই একাধিকবার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে পারতেন এবং তাকে সবচেয়ে বড় কৃতিত্ব দিতে হবে যে এত সুযোগ থাকার পরেও উনি প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কথা বলেছেন যে তার কোনো ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছা নাই এবং রাজনৈতিক সরকারের কাছে তিনি রাষ্ট্র নির্বাচন, এবং তিনি প্রথম রয়টার্সকে মানে ইন্টারভিউ বলেছিলেন যে বাংলাদেশের প্রথম যদি কেউ নির্বাচনের কথা বলে থাকে এটা কিন্তু তিনি বলেছিলেন। এবং এখানে এই যে জুলাই বিপ্লবের পরবর্তী যে 1-1.5 বছর সময় নির্বাচন পর্যন্ত গেছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেনাবাহিনী। এখন হয়েছে কি যে 90-এর পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে রাজনীতিকরণের একটা বড় প্রক্রিয়া চলেছে। আমি মিলিটারি অলিগার্কির কথা অনেকবারে বলেছি যে কতিপয় জেনারেল যেভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, অর্থনীতিকে দোর্দণ্ড প্রতাপের সাথে নিয়ন্ত্রণ করেছে, তো এটা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোথাও ঘটেনি। সুতরাং এরকম একটা অঘটন ঘটেছে বাংলাদেশে, এই অলিগার্কির, সামরিক অলিগার্কির কথা বলছি। সেখান থেকে সংশোধিত রূপে ফেরা, প্রশাসনিক ভাবে এবং এটার পেশাদারিত্বে ফেরা একটু সময় লাগবে, কোনো সন্দেহ নাই। এখনো পরতে আগের সরকারের সমর্থক বা এরকম মতামত এরকম মানুষ থাকতেই পারে। সুতরাং যে কোনো একটা বিষয় হওয়া মাত্র এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। আমি খুব অবাক হয়েছি যে আমি যখন মানে কিছুদিন বেশ কয়েকবার আমি সেনাবাহিনী প্রধানের সাথে দেখা করেছি, তা আমি দেখলাম যে দেখা করলাম কেউ জানলো না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার হতে পারে, আমি একজন সামরিক অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার তার সাথে দেখা করতে পারি, কিন্তু দেখলাম যে এটা আমি যেদিন দেখা করি তার পরের দিন এটা কোনো জায়গা থেকে অপপ্রচার হয় যে আমাকে বিশাল রাজনৈতিক সুবিধা দিচ্ছে, আমার রাজনৈতিক দলকে আর্মির দল বলা হচ্ছে। তো আমি ধন্যবাদ জানাই, আমাকে আওয়ামী লীগের বি টিম, রয়ের বি টিম, আইএস এর এজেন্ট, জামাতের এজেন্ট, এমন কোন দল মানে পক্ষ, দল, সংস্থা বাকি নেই রে ভাই। শুধু সিআইএ আর বাকি, মানে রাশিয়ান ইন্টেলিজেন্স বা মোসাদ বাকি আছে। সুতরাং আমার জন্য একটা সুবিধা হয়েছে, আমি প্রমাণ করতে পেরেছি আমি কারোর সাথে নাই, আলহামদুলিল্লাহ। তো এখন দেখুন এই যে বিষয়গুলি আমি এতটুকু বুঝি, এখন রাজনৈতিক সরকার আসার পরে আমি জেনারেল ওয়াকারকে যেভাবে চিনি, উনি অত্যন্ত পেশাদার, সৎ এবং একজন ইমানদার মানুষ। আমি তার কথা কাজের মধ্যে কখনো অমিল দেখি নেই। সুতরাং একজন রাজনৈতিক সরকার এখন রাজনৈতিক সিদ্ধান্ত নেবে, যদি সরকার মনে করে তিনি যোগ্য না তাহলে সরিয়ে দেবেন, এটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু উনি শেখ হাসিনাকে বা ফিরত আনাতে এই ধরনের কোন আলামত তথ্য আমার জানা মতে নাই। সুতরাং এ ধরনের মুখরোচক কথাবার্তা বলে মানে ওয়েবসাইটকে উত্তেজিত করা, ফলোয়ার বাড়া, এরকমই একটা উদ্যোগ বলে আমি মনে করছি। আর আপনারা এত পুরোনো বিষয়গুলো টেনে কি করবেন বলেন? হ্যাঁ, এটা কথা সত্য
যে জেনারেল ওয়াকারের যদি আপনার ইয়ে না থাকতো, ইঙ্গিত না থাকতো, ওনার যদি সহযোগিতা না থাকতো, তাহলে শেখ হাসিনা ভারতে যেতে পারতেন না, এটা আমি স্বীকার করি। কিন্তু এই জন্য বললাম যে আগের প্রশ্নে যেটা বললাম যে শেখ হাসিনাকে ভারতে পাঠানোর ব্যাপারে সে সময় রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল। তো হিন্দল বিমানবন্দরে অজিত দোভাল যে মানে ওনাকে রিসিপশন দিয়েছেন, এটার সাথে কি আর রাষ্ট্রীয় সংযোগ নাই? তা সেটাও তো একটা বিষয় বাংলাদেশকে চিন্তা করতে হবে, যে আপনার রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যাকে পাঠালেন এবং তাকে ফেরত আনার ব্যাপারে মানে সরকার কোনো আলোচনা করবে। সবচেয়ে বড় কথা, আপনি এখন বলেন ইউএসএ, আপনার ইউকে, ফ্রান্স, ইন্ডিয়া সবাই তো এখন চাচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে। এটা কি মানে কঠিন কোনো বিষয়? এটা কি অপ্রকাশিত বিষয়? এখন ঠেকান, আপনি কিভাবে ঠেকাবেন? এখন যাই হোক না কেন, সার্জিও গোরের বাংলাদেশের ভিজিট পুরো বাংলাদেশের কূটনৈতিক আবহাওয়াটাকে একদম উলটপালট করে দিল। আপনি কি টের পাচ্ছেন না এটা? তাহলে এই যে বিষয়গুলো যখন ঘটছে, সুতরাং আমরা তখনই দেখব যখন দেখব যে সেনাবাহিনী থেকে প্রত্যক্ষভাবে কোনো ডিক্লারেশন এসেছে, কোনো অ্যাকশন হয়েছে, তখন আমরা। রুমিন ফারহানা স্বতন্ত্র সংসদ সদস্য যিনি আছেন, তিনি বললেন যে এই ধরনের ভোট তো উনি গুরুত্বহীন মনে করেন এবং সেই জন্য ভোটই দেননি। এই যে ভোট প্রক্রিয়া রাষ্ট্রপতির, এটা আপনার কাছে আসলে কেমন লাগবে? রুমিনের সাথে এখানে খুব দ্বিমত করার উপায় নাই, কারণ 3টা পয়েন্টে কথা বলেছে। আমার একটা পয়েন্টে আপত্তি আছে, বাকি 2টা নিয়ে কোনো আপত্তি নাই। প্রথমত, এটা যে পদ্ধতির ভোট, সেখানে ব্যক্তিগতভাবে সে মনে করতেই পারে যে এখানে যেহেতু অনিশ্চয়তা নাই, সে যেটা শব্দটা বলছিল যে ভোটের মধ্যে তো একটা এক্সাইটমেন্ট থাকে যে কে হবে কি হবে না, আমার ভোটটার জন্য হয়তো এই জিতে যেতে পারে। তো সেরকম যখন এক্সাইটমেন্ট নেই, তো স্বতন্ত্র সদস্য হিসাবে তার তো যাওয়ার বাধ্যবাধকতা নেই। এবং সে যদি দলীয় সদস্য হতো, একটা কমিটমেন্ট থাকতো, তাহলে বিষয় ছিল। বাট আমি মনে করি না যে ব্যক্তিগতভাবে তিনি মির্জা ফখরুল সাহেবকে অপছন্দ করেন, কিংবা কর্নেল অলির সাথেও তার তেমন বড় কোনো বিরোধ আছে। উনি হয়তো যান নাই উনার নিজের ইয়েতে স্বতন্ত্রতা বজায় রাখার জন্যই যান নাই, যে আমি অলিকে তো ভোট দেওয়ার উনি প্রশ্ন আসে না উনার নীতিগত ভাবে, যে জামাতের সাথে তার হয়তো ওই ঘনিষ্ঠতা নাই। দ্বিতীয়ত, বিএনপির সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক ঘনিষ্ঠতা ছিল, সেক্ষেত্রে উনি ফখরুল সাহেবকে ভোট দিতেই পারেন। কিন্তু এখন ভোট দিলাম না বলছে, আমাকে ছাড়াও তো ফখরুল হয়ে যাচ্ছে, বিষয়টা তাই দাঁড়িয়েছে, তো সেদিকে যান নাই। কিন্তু যে মারাত্মক যে বিষয়টা উনি আলোচনা করছেন, সেটা হচ্ছে 70 অনুচ্ছেদ, যেখানে আপনি আপনি যে দলের সদস্য হন সেই দলের প্রার্থীকে ভোট দিতে আপনি বাধ্য হচ্ছেন। এবং আমরা গত সপ্তাহে আলাপ করেছিলাম যে হুইপ বারবার তাগাদা দিচ্ছেন যে এটা এই উচ্ছেদ যদি কেউ ভঙ্গ করে তাহলে কিন্তু তার অসুবিধা হবে, বা সদস্য পদ নিয়ে এটা কি বলবো, আইনগত জটিলতা পড়তে পারে। কিন্তু দেখা গেল যে ফখরুল সাহেব তো নিজস্ব দল থেকেও আরো বাইরে বোধহয় 9টা না 19টা ভোট বেশি পেয়েছেন। তো এখন উনি ব্যাপক জনপ্রিয়, সেটাই প্রমাণ হলো। ওনাকে অন্য দলের বা স্বতন্ত্র লোকজনও ভোট দিয়েছে। সব মিলিয়ে এটি ঠিকই আছে। কিন্তু রুমিনের যে বিষয়টা, আরেকটা যে পয়েন্ট যেটা আমি পছন্দ করছি না বললাম, সেটা হচ্ছে যে আমরা দলে, ও বলছে যে আমরা দলীয় একজন লোক ব্যক্তিকে কেন দেবো, আমরা কেন এরকম 24 পরবর্তী সময়ে এসে বর্তমান সময়ে এসে একজন নিরপেক্ষ নির্দলীয় ব্যক্তিকে পছন্দ করতে পারলাম না। এটা একদিকে উনি যুক্তি দিতে পারেন, আমরা নিরপেক্ষ নির্দলীয় লোক ইয়ে করতে পারি না। কিন্তু আরেকদিকে আমরা যে নির্দলীয় নিরপেক্ষ লোকগুলোকে নিয়োগ দিয়েছিলাম, সেগুলোতে আমরা দেখেছি বারবার হোঁচট খেয়েছি আমরা। ওই লোকগুলো বরং বেশি মেরুদণ্ডহীন হয়, আবার অনেক ক্ষেত্রে এত অ্যারোগ্যান্ট হয়, তাকে সামাল দেওয়া কঠিন হয়। তো আমি নাম উচ্চারণ করে বলতে চাই না, অনেকে মরহুম। তো এই জায়গাটাতে আমি মনে করি যে বিএনপি যে তার দলীয় একজন ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে বা নির্বাচিত করেছে, সেটাই বরং বিজয়ের বিষয়। কারণ আমি একটা দল করব, আমার ডেডিকেশন থাকবে এবং ত্যাগ থাকবে এই দলটার জন্য, কিন্তু সর্বশেষ পরিস্থিতিতে এসে, সর্বশেষ পরিণতিতে এসে আমি কেন ভোগ করবো না? সেখানে আমরা কেন তৃতীয় একজন ব্যক্তিকে নিয়ে আসবো? এখন নিরপেক্ষ ওই ব্যক্তিটা কে? এখন অনেকে তো মনে করে যে সেটা হচ্ছে ইউনূস, হ্যাঁ, বা ইউনূসের জাতীয় কেউ একটা। এই তো আবার আরেক আবর্জনা হলো যে ইউনূসকে যদি নিয়ে আসে। আপনি নিশ্চয়ের মধ্যে দেখেছেন যে শেখ হাসিনা বলেছে যে বিএনপি
ফখরুলকে দিয়ে রাজনৈতিক একজন ব্যক্তিকে দিয়েছেন, সেটা তারা প্রশংসার জন্য আমি প্রশংসা করি। এবং যে ইউনুসকে যে দেয় নাই সেটারও উনি প্রশংসা করলেন এই ভিন্ন অর্থে, এবং ইউনুসকে যেভাবে পোর্ট্রেট করলেন, বলছেন একটা বিশেষ প্রাণীর সাথে মিল রেখে বলছেন যে তার লোভাতুর জীব এক হাত বের হয়ে গেছিল এটা রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য। তো ইন্ডিয়াতে আমি সবকিছু মিলিয়ে, এবং ওই ব্যক্তিটাও আবার ইউনুস নিজেও আবার দিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন, যদিও অনেকেই মনে করেন যে সে অভিনন্দন যাতে ওর বুক ফেটে গিয়েছিল। আপনি মজার একটা ব্যাপার ঘটেছে, ডাস্টবিন শফিক এবং তার টিম গতকাল ইউনুসের সঙ্গে দেখা করেছেন, যে 8 দিন পাইল না, যেদিন তার তার শোকের দিন, মানে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাচ্ছে, সেদিন ডাস্টবিন শফিকরা গিয়ে, তার প্রেস টিমের সদস্যরা গিয়ে তাকে মানে সান্ত্বনা জানাতে গিয়েছে। তো আগে যাইতে পরে যাইতে ভাই, ওই দিনই কেন যেতে হবে? তাহলে বোঝা যায় যে ইউনুসের গোলামগুলো আসলে এখনো তার গোলামি করার জন্য খুব রেডি হয়ে আছে, এবং তারা আশা করেছিল যে ইউনুস আবার রাষ্ট্রপতি হবে, তাদের আবার সুদিন ফিরে আসবে। তাদের যে এখন কুদিন চলতেছে তা না, তারা তো দুর্নীতির মাধ্যমে অনেক টাকা ইনকাম করেছে, এবং দুর্নীতিবাজদের ছাটায় একটা দুর্নীতিবাজকে করে, আপনার কি বলবো এটা, রেহাই দিয়ে দুদকের মাধ্যমে, এবং তার পয়সা দিয়ে একটা পত্রিকাও বের করেছে। কোন কি আবর্জনা লেখে আমি জানি না, হয়তো আমার দেশের ইংরেজি ভাষণ করবে বলে শুনেছিলাম। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে ইউনুসকে যে দিল না, এটা মানে শেখ হাসিনার স্বস্তি নয় শুধু, আমি মনে করি যে মানে সমগ্র দেশবাসীর একটা স্বস্তি, এবং বিএনপির এটা সবচেয়ে বড় ক্রেডিট পাওয়ার যোগ্য, যে অন্তত একটা এমন একটা পরিস্থিতি পড়লো না। এবং ইউনুসের লোকগুলো বারবার হুমকি দিতে যাচ্ছিল, এবং পলাতক ইউটিউবাররা সহ সবাই, যে ইউনুস ফখরুল সাহেবকে করা কিন্তু এত সহজ না, তাহলে মূল্য দিতে হবে, হ্যাঁ পারবে না, মানে আকার ইঙ্গিতে বুঝিয়েছে যে ইউনুস এত শক্তিশালী, তাকে উপেক্ষা করা সম্ভব না। তো আল্লাহ রহমতে সবকিছু ঠিক মতো হয়েছে। ফখরুল সাহেবের মতো একজন সজ্জন ভদ্রলোক নির্বাচিত হয়েছেন, এবং আজকে আমরা আবার দেখি যে আমরা আলোচনা করেছিলাম যে এই পদে আরেকজনের নাম খুব আলোচিত হচ্ছিল, মঈন খান। আজকে আমরা দেখলাম যে এই শপথের পর পর মঈন খানও মন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন। এটাও এক ধরনের এটা এক ধরনের সম্মান প্রদর্শন হলো কিন্তু তার প্রতিদ্বন্দ্বী বা যারা পদ প্রত্যাশী ছিলেন তাদের প্রতিও। হ্যাঁ বলেন। আরেকটা প্রসঙ্গ যেটা হলো সেটা হলো যে রাষ্ট্রপতির ক্ষমতা, আমরা জানি রাষ্ট্র বলতে গেলে তেমন কোনো ক্ষমতা এই করতে নেই, তারপরেও তো একটা আলংকারিক পোস্ট। কিন্তু আমরা দেখেছি যে জুলাই আন্দোলনের পর যে জাতীয় ঐক্যমত্য কমিশন অথবা যে ৩০ দফা, সব জায়গায় আমরা দেখেছি রাষ্ট্রপতিকে আরো একটু ক্ষমতা বান করার জন্য একটা প্রক্রিয়া, একটা প্রচেষ্টা, একটা আকাঙ্ক্ষা অনেকের মধ্যে আছে। তো আমার আপনার কাছে প্রশ্ন হলো, দুটো প্রশ্ন একসঙ্গে, একটা হলো রাষ্ট্রপতির ক্ষমতা কি আসলে একটু বাড়ানো দরকার কিনা, আর দ্বিতীয় প্রশ্নটা হলো রাষ্ট্রপতি নির্বাচনে এই যে ৭০ অনুচ্ছেদের কঠোর প্রয়োগ করার যে ব্যাপারটা, এটা থাকা উচিত কিনা? না, এটা তো সালাউদ্দিন সাহেব বললেন যে আগামী নির্বাচন হবে ৭০ অনুচ্ছেদ পরিবর্তন করে। তার মানে হচ্ছে যে ওনারা জুলাই সনদে যে অনেকগুলো বিষয়তে একমত হয়েছিলেন, কিংবা এটা বিএনপির ৩০ দফাতেও ছিল যে জুলাই সনদের পরিবর্তন করা। তোমরা রিস্ক নেন নাই নিজেদের ক্ষেত্রে, আগামীর জন্য যদি একটা ইনস্টেন্স রেখে যান ইটস বেটার। আমরা আগামীটা অন্তত ভালোটা হোক এটা চাই, যেহেতু জুলাই সনদের অনেকগুলো ইস্যুজ এখনো চলমান আছে, এবং ওরা একটা সংসদীয় কমিটি করেছে বিএনপি, এবং সেই সংসদীয় কমিটিতে সমান সমান সদস্যপদ পায়নি বলে বিরোধী দল এখনো অংশই নেয়নি। তো এমন একটা অবস্থায় তো এটাকে সংশোধনী করে তারপর ইলেকশন হবে, সেটা আশা করা খুব দুরূহ ছিল। যে এই যে পরিস্থিতিতে হয়ে গেছে, সামনেই যাতে আরো বেটার হয়, এবং ওই সনদের আরো কিছু ব্যাপার আছে, ওই সনদে তো এটাও আছে যে একজন উপরাষ্ট্রপতি থাকবে। তো আমি বুঝি না রাষ্ট্রপতির যেখানে কাজ নাই আরেকটা উপরাষ্ট্রপতি কি করবে, এবং এই সনদে এগুলাকে লোকদেরকে পুরস্কার দেওয়ার জন্য হচ্ছে কিনা। রাষ্ট্রপতির মর্যাদা
বাড়ানো দরকার, মর্যাদা তো থাকা উচিত, কিন্তু ওনার কার্যক্রম কি বাড়াবে? ওনার কার্যক্রম এমন কি রয়ে গেছে যে উনি এখন পারছেন না? রাষ্ট্রের যদি গোলযোগ হচ্ছে, কোনো কিছু তো হচ্ছে, সেখানে তো উনি বিশেষ ক্ষমতা আইন জারি করা, এই 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 ইয়ে ওনার রয়ে গেছে। ওনার দ্বিমত করার অনেকগুলো বিষয় উনি যদি চান নিশ্চয়ই করতে পারেন, শুধুমাত্র কিতাবে আছে তাই আমি করতে পারি না তা না, উনি স্বাক্ষরের আগে এটা ফেরতও পাঠাতে পারেন। মোট বিষয়টা হচ্ছে আসলে আপনি কোন ব্যক্তিকে সেখানে ইয়ে দিচ্ছেন, পাঠাচ্ছেন, ওনার ব্যাকবোন কতটুকু। কালকে আমি একটা খুব সুন্দর দৃশ্য দেখেছি, মির্জা ফখরুল সাহেব যথারীতি তাদের দলীয় চেয়ারম্যানকে আগে দিচ্ছেন, মানে যখন ওনাকে ফুল দিয়ে ইয়ে করছিল, যখন ওনারা বের হবেন তারেক সাহেব আগে যাবেন সেটাই চাচ্ছিলেন। তারেক সাহেব আবার বললেন যে না, এখন এখন আপনি যাবেন সামনে, আপনি রাষ্ট্রপতি। এই যে জিনিস বডি ল্যাঙ্গুয়েজ বুঝিয়ে দিলেন আর কি। তো এই যে জিনিসটা ভালো লাগে যে ঠিক আছে, এই যে একটা বন্ডিংস, আপনার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মধ্যে বন্ডিংস থাকা উচিত, এবং প্রেসিডেন্ট এমন কোন ব্যক্তি নয় যে যাকে প্রেসিডেন্ট যিনি বলেন, আমাদের বিগত রাষ্ট্রপতি হয়তো মাইন্ড করতে পারেন উনি যেই ভাষায় বলেছিলেন যে আমি ওনার পদধূলি নিতে পারছি না। তো এরকম এরকম পরিস্থিতি তো হয় না। মির্জা ফখরুল তো নিশ্চয়ই এই কথা বলবেন না যে বর্তমান প্রধানমন্ত্রীর পদধূলি বঞ্চিত হয়েছেন বা এই জাতীয় কথা। তো এইখানেও রেসপেক্টফুল সম্পর্ক আছে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর। আমি আমি মনে করি যে এই সম্পর্কটা আরো ভালো হবে, এবং বিরোধী দল সবার সঙ্গে মির্জা ফখরুল সাহেবের একটা ভালো সম্পর্ক আছে। বিরোধী দল যখন কোনো একটা ইস্যুতে দ্বিমতের বিষয় আসবে, যখন তাদের আর কোথাও জায়গা থাকবে না, তখন অবশ্যই রাষ্ট্রপতির কাছে তারা যাওয়ার মতো স্কোপও থাকবে, কারণ ওনার সঙ্গে সব দলের ভালো সম্পর্ক আছে, এবং আওয়ামী লীগের সঙ্গে তো ওনার ভালো সম্পর্ক ছিল, এটা তো অস্বীকার করার উপায় নাই। আচ্ছা, আরেকটা বিষয়, যে আপনি যে কথা বলতে চাচ্ছিলেন যে ডক্টর মঈন খানকে নতুন মন্ত্রী বানানোর কথা শোনা যাচ্ছে, এটা একটা ভালো সম্মান। আমরা এরকম কিন্তু বিশ্বরাজনীতি দেখেছি, আপনি খেয়াল আছে যে বারাক ওবামা যখন প্রেসিডেন্ট হলেন তখন ওনার সঙ্গে কিন্তু দলীয় লড়াইয়ে কিন্তু হিলারি ক্লিন্টন ছিলেন, এবং খুবই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল। তারপর বারাক ওবামা মনোনয়ন পেলেন, বারাক ওবামা প্রেসিডেন্ট হয়ে কিন্তু হিলারি ক্লিন্টনকে পছন্দ হয়, তার ফরেন সেক্রেটারি করেছিলেন, সে বলা হয়। তো এটা ভালো। তো এখানে যদি আমাদের সে ধরনের মনোনয়নের ব্যাপার নেই, তারপর আমরা শুনছি যে মঈন খানকে নতুন মন্ত্রী বানানো হচ্ছে, এটা খুবই ভালো হবে আমি মনে করি। কিন্তু আমার অন্য একটা প্রশ্ন, আজকে দেখলাম যে নতুন নাকি 4 জন মানে মন্ত্রী প্রতিমন্ত্রী মিলে 4 জনকে দেওয়ার কথা হচ্ছে, এবং তাদেরকে নতুন রাষ্ট্রপতি শপথ পড়াবে, এরকম শোনা যাচ্ছে। সত্য মিথ্যা জানি না। আমার প্রশ্নটা, আচ্ছা, তো আমার প্রশ্ন হলো যে এত সত্যতা যাচাই করেছে অনেক মিডিয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটা হলো, আমার প্রশ্নটা হলো এত মন্ত্রী দিয়ে আমরা কি করবো? মন্ত্রী একটু বেশি হয়ে গেল, প্রায় 60 জন। এটা আপনি ভালো বলেছেন, 50 জন মন্ত্রী অলরেডি আছে ইনক্লুডিং প্রাইম মিনিস্টার, তার মধ্যে অর্ধেক প্রতিমন্ত্রী, অর্ধেক মন্ত্রী, আবার 10 জন উপদেষ্টা। এই উপদেষ্টার মধ্যে 5 জন প্রতিমন্ত্রী, 5 জন মন্ত্রীর মর্যাদায়, তারপরে 60 জন অলরেডি আছে। এই 60 জনের পরে আরো 4 জন বা 5 জন যদি যুক্ত হয়, অনেক বড় হয়ে যাচ্ছে। কাজের কাজ কি হচ্ছে সেটা আমি জানি না, বাট যারা এখন অন্তর্ভুক্ত হচ্ছেন, আমি লিঙ্কন সাহেবকে চিনি না, কালকে রাতে একটা পার্টিতে আমাকে এনসিপির একজন মধ্যসারীর নেতা, মানে ওটাতে খুব আপত্তি জানালো আর কি, এই লোকটা আসছে জঙ্গি জঙ্গি বাড়ে যাবে, এরকম এরকম কথাটা আমাকে প্রচার করছেন। কি কারণে? বলে যে উনি সালাফি, মানে সৌদি অনুসারী, মানে সৌদিদের যে তরিকা, ওই অনুসারী লোক, এবং এটা জঙ্গিবাদ আরো বাড়বে বাংলাদেশে। আমি সরকারকে বলবো যে এই ধরনের নিয়োগের আগেই যাদের সম্পর্কে এই ধরনের কথা হয় তাদেরকে মানে ওয়াচে রাখা, বা তাদের এই মনোভাব যদি থেকে থাকে এটা থেকে দূরে থাকা দরকার। কারণ আমরা বিএনপি যখনই ক্ষমতা আসে জঙ্গিবাদ বেড়ে যায়, আমরা অতীতেও দেখেছি। বাংলা ভাই, তারপর আব্দুর রহমান, এদের এদের উৎপাত দেখেছে, এবং তাদেরকে বিএনপি গ্রেপ্তার করেছে। কেয়ারটেকার গভর্নমেন্ট আমলে বা ইন্টেরিয়াম গভর্নমেন্ট আমলে, মনিরুদ্দিন ফখরুদ্দিন আমলে তাদেরকে 2 জনকে ফাঁসি দেওয়া হয়েছে। এখনো আবার জঙ্গিবাদের অভিযোগ উঠছে। তো এখানে আমার জঙ্গিবাদ শব্দটার সঙ্গে আবার ইসলামিস্ট ঢুকে অনেকে, এটাতে
বা ইসলামিস্টরা বেশি করে, এই জন্য এটা ট্যাগিংটা ইসলামিস্টদের উপরে চলে যায় ধর্মীয় দৃষ্টিতে। আমি মনে করি যে জঙ্গিবাদ মানে ইসলামী ছাড়াও তো জঙ্গিবাদ থাকতে পারে। সব ধরনের জঙ্গিবাদ, সব ধরনের টেরোরিস্টদের আমরা যাতে সতর্ক থাকি। আর এখানে আরেকজন আছে মঈন খান সম্পর্কে তো বললামই, যথেষ্ট ভদ্রলোক, মানে পরিপক্ক লোক, মানে আমি কি বলবো না, আমি মুগ্ধ ওনার আচরণে। তারপরে আন্দালি পার্থ, বাংলাদেশের তরুণ প্রজন্মের এক ধরনের আইকন। আমি দেখেছি তাকে যখন বিগত সরকারের আমলে ছিল, যখন পার্লামেন্টে বক্তৃতা দিত আওয়ামী লীগ আমলে। তো তার জন্য এই পুরস্কারটা আমি মনে করি যে মন্ত্রী হওয়াটা একটা দেশের জন্যই এটা ভালো। এবং তার মেধা প্রজ্ঞা যদি এই সরকার কাজে লাগাতে পারে, সেক্ষেত্রে রাষ্ট্র লাভবান হবে। এবং এই ধরনের শিক্ষিত, ভদ্র এবং তেজস্বী লোকজন যদি মন্ত্রিসভায় যোগ হয়, তাহলে সেখানে সরকার এবং দেশেরই উপকার হয়। আরেকজন আরেকজনের কথা আমি শুনলাম, উনি হচ্ছেন যে হিল ট্র্যাক্টের। তো হ্যাঁ, পার্বত্য এলাকা। হ্যাঁ, পার্বত্য এলাকার পার্বত্য মন্ত্রী যেহেতু পদত্যাগ করেছেন, আগে যিনি ছিলেন, আমার ধারণা করি যে ওনাকে নিশ্চিত দেওয়া হবে। সেখানকার অভ্যন্তরীণ রাজনীতি এবং গোষ্ঠীগত বন্ধন এই সমস্ত চিন্তা করে রাজনৈতিক নিয়োগ দেওয়া হয়। তো আমার মনে হয় সেটাও বাছাই করা হয়েছে। বাকি আর যেগুলো আছে আমি চিনি না কে হবে, আমরা সেই পর্যন্ত তো অপেক্ষা করতে হবে। সন্ধ্যায় রাষ্ট্রপতি শপথ নিচ্ছেন, রাষ্ট্রপতি শপথ নেওয়ার পরে এই শপথ অনুষ্ঠান হবে বলে পত্রিকায় এখনো পর্যন্ত খবর এসেছে। একটা বিষয় যে এমনও আমি এটা বুঝি নাই, যেমন ধরেন আপনার এই যে 4 জন মন্ত্রী নিচ্ছেন, আমার তো মনে হয় কিছু মন্ত্রণালয়ে যাদের পারফরমেন্স খারাপ ছিল তাদেরকে সরিয়ে নিলে ভালো হতো। তারপরে হয়তো সরাবেন, আমি জানি না, বলতে পারবো না। কিন্তু দেখেন আপনার পার্বত্য এলাকা, পার্বত্য এলাকায় কিন্তু আগে একজন মন্ত্রী ছিলেন, একজন প্রতিমন্ত্রী ছিলেন। এই প্রথমবারের মধ্যে ওখানে একজন প্রতিমন্ত্রী দেওয়া হয়েছিল। কিন্তু পার্বত্য বিষয়ক যে মন্ত্রণালয়, এটা কিন্তু একটা ছোট মন্ত্রণালয়। এখানে 2 জন মন্ত্রী। আবার ধরেন এখন যেটা শোনা যাচ্ছে ধর্ম মন্ত্রণালয়ে যদি লিঙ্কন সাহেবকে দেওয়া হয়, তো ধর্ম মন্ত্রণালয়ের কাজে কিন্তু এটার মধ্যে একটা ছোট মন্ত্রণালয়, তেমন কোনো কাজ নেই। তো এখন এখানে একজন পৌরমন্ত্রী আছেন, আরেকজন প্রতিমন্ত্রী নেওয়ার দরকারটা কি? মানে এই যে মন্ত্রী যখন আপনি নেবেন, তার পেছনে তো জনগণের অর্থের একটা বিপুল মানে বিনিয়োগ থাকে। তো এগুলিকে মানে উনি একদিকে তুচ্ছ সাধনের উদাহরণ তৈরি করছেন, আরেকদিকে এত এত মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, ওনার বিশেষ সহকারী অমুক তমুক দিচ্ছেন। একজন মাত্র ইউনিভার্সিটি থেকে পাশ করলেন, উনি হয়ে গেলেন মানে আপনার অতিরিক্ত সচিব পদমর্যাদা, যার নাকি বিসিএস পরীক্ষা দিয়ে এখন মানে আপনার হওয়ার কথা, হ্যাঁ, সে ওখানে যে অতিরিক্ত সচিব হয়ে যাচ্ছেন চট করে উপদেষ্টা হয়ে। তো এই যে বিষয়গুলো, এগুলো আসলে মানে খুব প্রয়োজনীয় কিনা আমি বুঝতে পারছি না। আপনি কি বুঝেন? আমি মনে করি যে মাথা বাড়িটা কম করা উচিত, এক কথায় সেটা বিবেচনা করা উচিত। এখন প্রাথমিক অবস্থায় হয়তো রেখেছেন, পরবর্তীতে হয়তো এটা ছাঁটাই করতে পারেন। কারণ প্রাথমিক অবস্থায় রাষ্ট্র যে মানে একটা দুর্যোগের মধ্যে দিয়ে এসছে, 24-এর পরে গত দেড় বছর যেটা ইউনূস যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে, এবং তারা আবার মনে করে যে ইউনূসের আগেও ধ্বংস ছিল। আবার ভারত বলছে না, তুমি যদি না আসো তাহলে আর মানে কোনোদিন আর সম্পর্ক ভালো হবে না। যে কথাগুলি বলা হচ্ছে, যে বলে দিচ্ছে যে 21, 22, 23 অগস্টের মধ্যে না গেলে আর কখনোই স্লট পাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি, 8 ঘন্টার, এগুলি কিন্তু ভারতের অফিসিয়াল কোনো কথা না। এগুলি বিভিন্ন রকমের পত্র পত্রিকা, মিডিয়া এগুলি বলছে। অফিসিয়ালি হচ্ছে যে আলোচনা চলছে, পেন্ডিং। এখন বাংলাদেশ যে বিষয়টা উল্লেখ করেছে, আগে উল্লেখ করেছে, যে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং প্রত্যর্পণ, অর্থাৎ তাকে হ্যান্ড ওভার করতে হবে, কারণ সে এখানে একটা মামলায় সে অভিযুক্ত হয়েছিল এবং দণ্ডিত আসামি। আর হচ্ছে যে ওসমান হাদি, তার যে হত্যাকারীরা সে ভারতে ধরা পড়ছে, তাদেরকেও পাঠাতে হবে। এখন এটা তো একটা প্রক্রিয়া আছে। প্রক্রিয়া হচ্ছে যে আইনি প্রক্রিয়া, ভারতে এখানে একটা আইনি প্রক্রিয়া আছে এবং আমাদের সাথে একটা বন্দি বিনিময় চুক্তি আছে। অর্থাৎ বাংলাদেশ ইচ্ছা করলে যদি তার দণ্ডিত কোনো ব্যক্তিকে ভারতের কাছে বলতে পারে তুমি তাকে
পাঠিয়ে দাও, এই পাঠিয়ে দেওয়া প্রক্রিয়াটা কিন্তু একেবারে সহজ সরল না। এটাকে শুরু করবে বাংলাদেশের থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বলবে যে এই ব্যক্তি এই অপরাধে করেছে এবং এই অপরাধে তিনি দণ্ডিত হয়েছেন এবং তার যে বিচার প্রক্রিয়া সমাপ্ত হয়েছে তার আর অ্যাপিল করার কোনো সময় নেই। সেই ক্ষেত্রে এসব কাগজপত্র সার্টিফাইড পেপার যদি আমাদের ফরেন মিনিস্ট্রির মাধ্যমে ভারতীয় ফরেন মিনিস্ট্রিকে পাঠানো হয়, তাহলে ভারত সেইখানে একটা জুডিশিয়াল প্রসেস ইনিশিয়েট করবে, একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেবে বিষয়টা সঠিক কিনা, সঠিক ব্যক্তি কিনা, কাগজপত্রগুলো ঠিক আছে কিনা। তারপরে তারা যদি মানে দরকার হয় তারা কোর্টের, হায়ার কোর্টেরও তারা পারমিশন নিয়ে হ্যান্ড ওভার করে দেবে। এই প্রক্রিয়াটা বেশ জটিল এবং টাইম কনজিউমিং। সেখানে আরো যেহেতু আমাদের একটা চুক্তি আছে, সেখানে বলা আছে যে যদি রাজনৈতিক ভাবে কেস হয় কিংবা যদি কোর্টটা হয় মানে কন্ট্রোভার্সিয়াল কোর্ট হয়, তাহলে তারা হয়তো নাও পাঠাতে পারেন। এই তারা কেন, বাংলাদেশের জন্য একই কথা প্রযোজ্য। সুতরাং এখানে যে সে আসবে তারপরে আমাদের প্রধানমন্ত্রী যাবেন, জিনিসটা ওইরকম না। তবে এখানে কিন্তু একটা অপশন আছে, ডিপ্লোম্যাটিক অপশন আছে। তারা কিন্তু জুডিশিয়াল প্রসেসটা শুরু করতে পারেন। তারা বলতে পারেন যে এতদিনের টাইম ফ্রেমের মধ্যে আমরা এই প্রসেসটাকে সম্পন্ন করে আমরা এই যে দণ্ডিত ব্যক্তি তাদেরকে আমরা আপনাদের কাছে হ্যান্ড ওভার করবো। সুতরাং এখানেও কিন্তু ডিপ্লোমেসি করতে পারে, এটা একেবারে না হয়ে যাচ্ছে না। এখানে বাংলাদেশ পক্ষ থেকে যে কন্ডুসিভ এবং প্রপিশিয়াস যে কথা দুইটা বলা হয়েছে, এটার ভিতরে ডিপ্লোমেসি আছে। আর ভারত বলছে যে মেমোরেবল করতে চাই, অর্থাৎ আমরা চাই, কিন্তু যদি শেষ পর্যন্ত এই সফরটা না হয়, কারণ এই সফরটা না করার পেছনে কিন্তু ডোমেস্টিক একটা প্রেশার আছে, বড় ধরনের প্রেশার আছে। যেমন জামাত এবং এনসিপি এবং একটা ব্যাপক জনগোষ্ঠীও কিন্তু ভারত বিরোধী মনোভাব পোষণ করে। এখানে ওখানে যদি যায় এবং সেখানে যদি একটা ভালো পরিবেশে তাদেরকে মানে রিসিভ করা হয়, সেটা ডোমেস্টিক পলিটিক্স এর জন্য তারেক রহমানের বা বিএনপির জন্য সুবিধাজনক হবে না। তোমরা ভারতে যে ভারতের কথা অনুসারে তোমরা কাজ করতেছো, এবং এটা হলে জামাত, এনসিপি এবং অনেক ভারত বিদ্বেষী কিংবা এক্সট্রিমিস্ট অনেক দলের জন্য রাজনীতি করা কঠিন হয়ে যায়। আচ্ছা, আমি একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন আপনাকে করি। ধরেন এই মুহূর্তে যদি জামাত এনসিপি ক্ষমতায় থাকতো, আপনার কি মনে হয় এই ধরনের একটা আমন্ত্রণ এলে তারা যেত না? যদি বাংলাদেশের জন্য ভালো চায় এবং দেশের জনগণের যদি সুখ শান্তি চায়, তাহলে তো প্রত্যেক গভর্নমেন্টের উচিত তার প্রতিবেশীর সাথে একটা সুসম্পর্ক মেনটেন করা। একটা মানে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আর একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সাথে যে সম্পর্কটা মেনটেন করা, সেটা করা তো প্রয়োজন। এবং সেটা যদি তারা করে, দেশের জন্য ভালো হবে, তাদের জন্য ভালো হবে, প্রতিবেশীদের জন্য ভালো হবে, একটা উইন উইন সিচুয়েশন। কিন্তু সেটা তারা করবে কিনা আমার মনে হয় না। তারা তাদের তো রাজনীতির মূল পুঁজি হচ্ছে ভারত বিরোধিতা। এখন এই ভারত বিরোধিতাকে যদি আপনার ভারতের বন্ধুত্বে রূপান্তরিত করে ফেলেন, তাহলে তো রাজনীতি থাকে না। জি, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা বরং তাহলে অপেক্ষায় করি, দেখা যাক কি দাঁড়ায়। তো আমি যদিও ব্যক্তিগতভাবে মনে করি যে এগুলো আসলে আলোচনা ছাড়া তো আপনি কোনো সমস্যার সমাধান করতে পারবেন। যা কিছু আপনি করতে চান না কেন, আলোচনা তো করতে হবে। এখন ধমক দিয়ে, অভিমান করে, রাগ দেখিয়ে আপনি আলোচনায় জয়ী হয়ে যাবেন, এটা অনেক সময় হয়তো বড় দেশের ক্ষেত্রে সম্ভব হতে পারে, কিন্তু ছোট প্রতিবেশীর পক্ষে সম্ভব কিনা আমি ঠিক বলতে পারবো না। জিওপলিটিক্যাল অনেক সমস্যার আমাদের জন্য সৃষ্টি হতে পারে। আমরা চাইবো তো যে ভারতের সাথে একটা সুসম্পর্ক থাকুক, এবং বাংলাদেশের সাথে ভারতের অনেক অর্থনৈতিক বিষয় আছে, গ্যাসের বিষয় আছে, বিদ্যুতের বিষয় আছে। ভারত থেকে আমরা 3000 মেগাওয়াট বিদ্যুৎ আনি। আদানির ধরেন 1500 মেগাওয়াট, কিন্তু ভেড়ামারা, তারপরে ত্রিপুরা এবং নেপাল থেকেও 40 মেগাওয়াট বিদ্যুৎ আসে ভারতীয়
ট্রান্সমিশন লাইন ব্যবহার করে। সুতরাং এখানে সম্পর্কটা থাকা ভালো, যাতে ভারতও সুবিধাপ্রাপ্ত হয়, বাংলাদেশও সুবিধাপ্রাপ্ত হয়। যেমন আমাদের একটা 131 কিলোমিটারের একটা পাইপলাইন তৈরি করা হয়েছে এই ভারতের নমলগড়ি রিফাইনারির থেকে আমাদের উত্তরবঙ্গের সৈয়দপুর, খুব সম্ভব সৈয়দপুর পর্যন্ত একটা করা হয়েছে পাইপলাইন। ওই পাইপলাইনের মাধ্যমে ডিজেল আসে এবং হাই স্পিড ডিজেল ফার্নেস অয়েলও আসে। একটা ফিনিশড অয়েল প্রোডাক্ট আসার জন্য পাইপটা লাইনটা তৈরি করা হয়েছে। ওইটা ইউটিলাইজ করে কিন্তু আমরা আমাদের জ্বালানি সমস্যার কিছুটা হলেও সমাধান করতে পারি, কারণ আমাদের তো ডিজেল দরকার। আমাদের তো বিভিন্ন ক্ষেত্রে ডিজেলের একটা ব্যাপক প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, আমরা অন্য একটা প্রসঙ্গ নিয়ে একটু কথা বলতে চাই। এমনিতে আপনি ডিজেলের প্রসঙ্গ তুললেন, আমরা হয়তো জ্বালানি সমস্যা নিয়েও কথা বলতে চাইতাম, কিন্তু এটা নিয়ে এর মধ্যে অনেক আলাপ হয়ে গেছে। আমি একটু অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি, সেটা হলো যে এই সরকার ক্ষমতায় আসার পর আমিও বিভিন্ন জনকে বলেছিলাম এবং অনেকের সঙ্গে আমার আলাপও হয়েছিল। আমার একটা সাজেশন ছিল যে আপনারা যদি প্রথম কোনো একটা প্রতিষ্ঠানকে সক্রিয় এবং কার্যকর করতে হয় তাহলে দুদককে করেন। কিন্তু আমি দেখলাম এই সরকার দুদককেই সবচেয়ে পরে হাত দিল এবং অনেকদিন পরে, প্রায় বলা হয় দায়িত্ব নেওয়ার পরে 180 দিন হয়ে গেছে, ওনারা দায়িত্ব নেওয়ার ধরে 13-14 দিন পরে আগের দুদকের কমিটি সবাই পদত্যাগ করে চলে গিয়েছিল। তারপরে এতদিন এটা কিন্তু ফাঁকাই ছিল। তো সর্বশেষ দেখলাম আমরা যে সোমবার দিন নতুন দুদকের চেয়ারম্যান এবং দুজন কমিশনারকে নিয়োগ করা হলো। তো এতদিন পরে যখন তারা নিয়োগ করলো, আমার তো প্রত্যাশা ছিল যে এমন কাউকে নিয়োগ দেওয়া হবে যাকে দেখে আমরা বলবো বাহ কি সুন্দর একটা কমিশন হয়েছে, এখন যদি কিছু হয়, অথবা তার এমন এমন অতীত থাকবে যে অতীত গুলো আমরা আনন্দের সঙ্গে গর্বের সঙ্গে প্রকাশ করতে পারবো যে এই লোকের দ্বারাই কিছু করা সম্ভব, এমন মনে হচ্ছে। যাকে নিয়োগ দেওয়া হলো মিস্টার AKM আসাদুজ্জামান, উনি আমাদের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন বিচারপতি। সবাই ভালো হয়, আবার বিচারপতিরা অবসর নেওয়ার পর অনেকে জেলেও যান, দুই ধরনের আমাদের দেশে আছেন। কিন্তু যাকে নিয়োগ দেওয়া হলো, তাকে নিয়োগ দেওয়ার পর আপনি কি দুদক নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছেন? না, প্রথমত দুদক নিয়ে আমি কোনো সময় খুব আশাবাদী ছিলাম না, কারণ দুদককে এমন ভাবে গঠিত করা হয়েছে, সব সরকারি দুদক তো গঠিত হয়েছে বিএনপি আমলে, এমন ভাবে গঠিত হয়েছে দুদক যে সরকারি কর্মকর্তা যারা যদি দুর্নীতি করেন তাদেরকে আপনার ধরার এটা খুব জটিল করা। আপনার দেখুন যে স্ট্রাকচারালি দুদক হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান বিকলাঙ্গ। আমি একটা স্ট্যাটিস্টিক্স দেই, এখন তো দুদক খুব একটা স্ট্যাটিস্টিক্স রাখে না। দুদকে আপনার প্রতি বছর 15,000 থেকে 20,000 অভিযোগ আসে। এখন তার ভিতর থেকে 1,000 কিংবা তারও কম অভিযোগকে অনুসন্ধান করে, তারপরে তার ভিতর থেকে 400-500 অনুসন্ধানকে তারা তদন্ত করে। চার্জশিট হয় 200-250 এবং অভিযুক্ত হয় গড়ে 150-160। আপনি চিন্তা করেন, আপনার একটা কান্ট্রি, সেখানে 18-20 কোটি লোক, তা এবং দুর্নীতিতে সে বহুবার ফার্স্ট হয়েছে, সেই দেশে আপনার 100-150 মাত্র লোক দুর্নীতির জন্য দণ্ডিত হয়। তার মানে যে দণ্ডপ্রাপ্তের দিক থেকে, দণ্ডপ্রাপ্ত না হলে তো আপনি বলতে পারবেন না যে সে একজন দুর্নীতিবাজ লোক। সেই হিসাবে পৃথিবীতে সবচেয়ে দুর্নীতিমুক্ত দেশ হচ্ছে বাংলাদেশ। আমি আরেকটা উদাহরণ দেই, সিঙ্গাপুর হচ্ছে দুর্নীতিতে খুবই কড়া, সেখানে দুর্নীতি হয় না বললেই চলা হয়, ধরা হয়। একেবারে প্রথম দিকে দুর্নীতিমুক্ত রাষ্ট্রের মধ্যে একটা হচ্ছে সিঙ্গাপুর। আপনি দেখেন সিঙ্গাপুরের লোক সংখ্যা আমাদের তুলনায় 30 ভাগের 1 ভাগ। সিঙ্গাপুরে 600-700 লোক প্রতি বছর দুর্নীতির দায়ে দণ্ডিত হয়। তার থেকে আপনি বুঝতে পারেন যে আমাদের এইখানের এই দুদক একেবারেই একটা অকর্মণ্য প্রতিষ্ঠান। আর একটা হচ্ছে যে যাদেরকে এইখানে দেওয়া হয়েছে
তারা খুবই যে জাতীয়ভাবে পরিচিত কোনো ব্যক্তি নন, এবং তারা যে দুর্নীতি বিরোধী কোনো কর্মকাণ্ড করছেন, মানে যথেষ্টভাবে দুর্নীতির এগেনস্টে কার্যকরী ছিলেন, এ ধরনের বিষয় খুব একটা জানা যায় না। কারণ তাদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জাতি খুব একটা জানে না, হয়তো এখন এখন জানবে, এখন তারা হয়তো জানবে যে এদের পাস্ট কি। কিন্তু অনেক লোক তো আছে এই দেশে যারা দুর্নীতি বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, সোচ্চার ছিল, অনেস্ট ছিল। আপনার সরকারি বেসরকারি বড় পদে থেকেও তারা কোন রকমের দুর্নীতির সাথে জড়াননি, এরকম লোক এই জাতিতে নাই, আছে। তবে আমি মনে করি কি এই দুদককে পুনর্গঠন করা উচিত এইভাবে যে প্রত্যেকটা দুদকের যে এখন আছে 5,000-এর মতো স্টাফ, সেখানে আরো আপনার 10-15,000 স্টাফ কিন্তু বাড়ানো যায়। প্রজাতন্ত্রের অনেক জায়গায় অনেক কর্মচারীরা আছেন, তাদের কর্ম নাই, আপনি তাদের খুব কম কাজ করেন, আমি নাম বলতে চাচ্ছি না, তারা হয়তো বিব্রত হবেন। তাদেরকে ধরে এনে রিঅ্যাসাইন করা যায় দুদকে, এবং প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা অধিদপ্তর, প্রত্যেকটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ সেল করা দরকার। সেখানে দুদকের লোক থাকবে, সেই মন্ত্রণালয় অধিদপ্তরের কর্মকর্তারা দিয়ে একজন থাকবেন, আইনবিদ থাকবেন, সিভিল সোসাইটির লোকও থাকতে পারে। এখন সেই সেলটা দুর্নীতি প্রতিরোধ করবে, এবং দুর্নীতি যদি হয় সেইখানে তারা যেন তদন্ত করে চার্জশিট তারা দিতে পারে, তারা যেন নিজেরাই চার্জশিট দিতে পারে। যেমন চুরি হলে একটা অধিদপ্তরে চুরি হলে কি করে, সেখানে সাথে থানায় জানায়। কিন্তু এইখানে কি হচ্ছে যে আপনি দুদকের হেড অফিসে জানাবেন, তারা প্রথমে অনুসন্ধান করবে, যদি এলিমেন্ট পায় দুর্নীতির তাহলে তারা তখন তদন্ত করবেন। তদন্ত করার পরে চার্জশিট কিন্তু ওই কমিশন ছাড়া কেউ দিতে পারে না, চার্জশিট কিন্তু কমিশন ছাড়া কেউ দেওয়ার কোনো এখতিয়ার নাই। এখন এইভাবে যদি চলে তাহলে আপনি কয়টা চার্জশিট দিতে পারবেন? সুতরাং দুদককে ভেঙে দিয়ে নতুন ভাবে এইভাবে যদি দুদক করা হয়